সিনেমার শুরুতে আমাদের বলা হয় যে ১৯৭৯ সালে মহাকাশে একটি বিশাল স্পেস স্টেশন ক্র্যাশ হয়েছিল, যার কিছু অংশ পৃথিবীতেও এসে পড়েছিল। নাসার মতে তারা পৃথিবীতে পড়া সমস্ত অংশ পরীক্ষা করে দেখেছিল। এরপর গল্প শুরু হয় ২০০৭ সাল থেকে। মরুভূমিতে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখানো হয় যে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় একটি ফোন বুথে পৌঁছায় এবং দ্রুত একজন বায়োলজিস্টকে কল করে। সে ওই বায়োলজিস্টকে জানায় যে আমি নাসার সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আজ থেকে ১৮ বছর আগে স্পেস স্টেশনের যে অংশটি এখানে পড়েছিল তার ভেতর থেকে অদ্ভুত সব রাসায়নিক পদার্থ বাইরে বেরোচ্ছে, যার কারণে আমাদের এখানকার মানুষরাও অসুস্থ হয়ে মারা যাচ্ছে। মার্টিন তার সাথে আরও কিছু কথা বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করেই মরুভূমির ঝড় অনেক বেশি বেড়ে যায় এবং লাইন কেটে যায়, যার পর ২৭ ঘন্টা পার হওয়ার পর আমরা আবারও সেই মরুভূমির দৃশ্য দেখি, যেখানে মার্টিন তার সঙ্গী সাথীদের নিয়ে এখানে এসেছে। যাই হোক, এই লোকেরা এখন স্পেস স্টেশনের সেই অংশের সন্ধানে বেরিয়ে পড়ে এবং রাস্তায় তারা কোনো মানুষ দেখতে পায় না। স্পেস স্টেশনের অংশের কাছে পৌঁছানোর পর তারা বুঝতে পারে যে এখানকার মানুষজন এই পুরো এলাকা বা স্পেস স্টেশনের এই অংশটিকে পানি দিয়ে ধোয়ার চেষ্টা করছিল। সেই পানি ভুলবশত ট্যাঙ্কের ভেতরে চলে যায় এবং ট্যাঙ্কের ভেতরে থাকা ফাঙ্গাস, যা গত বেশ কিছুদিন ধরে নিষ্ক্রিয় ছিল, তা পানির সংস্পর্শে আসতেই অ্যাক্টিভ হয়ে যায় এবং নিজেকে বাড়াতে শুরু করে। মার্টিন এখন সেখানে থাকা সামান্য ফাঙ্গাসের নমুনা সংগ্রহ করতে শুরু করে এবং এর মধ্যেই আমরা দেখি যে মাটিতে পড়ে থাকা ফাঙ্গাসের দিকে তার খেয়াল ছিল না, যা এখন তার জুতোর ভেতরে চলে গিয়েছিল। সে যখন সামনের ফাঙ্গাসের নমুনা নিচ্ছিল, তখন সেই ফাঙ্গাস হঠাৎ করেই কোনো জীবন্ত প্রাণীর মতো তার উপর হামলা করে বসে এবং মার্টিন পিছিয়ে যায়। তার অন্য সঙ্গী এই সময় ছাদে ছিল। সে ছাদে খুব অদ্ভুত একটি জিনিস দেখতে পায় এবং সে দুজনকেই দ্রুত ছাদে ডাকে। সেখানে দেখা যায় যে একটি লাশ পড়ে আছে, যার শরীর ফেটে গিয়েছিল, তার সব অঙ্গ পচে গিয়েছিল, এমনকি তার হাড়গুলো গলে গিয়েছিল, তার মাথাও ফেটে গিয়েছিল। এরা ঘুরে এই এলাকার প্রতিটি বাড়ির ছাদে দেখল, যতজন লোক ছিল তাদের সবার বডি ছাদে পড়েছিল এবং তাদের সবার বডির একই অবস্থা ছিল যা আগের বডিটার ছিল। এটা দেখে মার্টিন বুঝে যায় যে এই ফাঙ্গাস প্রথমে মানুষের ওপর হামলা করে, তাদের ভেতরে এত বেশি আতঙ্ক তৈরি করে যে তারা ছাদে উঠতে বাধ্য হয় এবং সেখানে এসে এটা তাদের শরীর ফাটিয়ে মেরে ফেলে। এই সময় এরা যে বডির কাছে দাঁড়িয়েছিল তার অবশিষ্ট মুখটাও ফেটে যায় এবং তার ফাঙ্গাস হালকা করে মার্টিনের ওপর পড়ে যায়, যদিও মার্টিন দ্রুত পিছিয়েও গিয়েছিল। যাই হোক, এখন সে এই ফাঙ্গাসের নমুনা সংগ্রহ করে এবং এখান থেকে যেতে উদ্যত হয়। অন্যদিকে আমাদের দেখানো হয় যে ফাঙ্গাসটি তার জুতায় লেগেছিল, তা তার জুতো পার হয়ে, তার স্যুট পার হয়ে তার শরীরের ভেতরে যেতে শুরু করেছিল। ফাঙ্গাস তার শরীরে প্রবেশ করতেই সাথে সাথে তার শরীর খারাপ হতে শুরু করে, তার অনেক বেশি গরম লাগতে থাকে, তার হাঁটতে সমস্যা হতে থাকে এবং সাথে তার স্যুটের ভেতর খুব বাজে গন্ধও আসতে শুরু করে। এই সময় যখন সে টলতে শুরু করে, তখন মার্টিনের সঙ্গী জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? এর আগে যে সে নিজের অবস্থা বলতে পারে, সে নিচে পড়ে যায়। আমরা দেখি যে পড়ার পর সে সবুজ রঙের বমি করে এবং এরপর ফাঙ্গাস তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। সে শুধু স্প্রেড বলতে থাকে এবং তাড়াতাড়ি গিয়ে একটি গাড়িতে বসে যায়। এবার ট্রেনি তার দিকে বন্দুক তাক করেছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে তার ওপর ওই ফাঙ্গাস অ্যাটাক করেছে। রবার্ট তাকে মারতে বাধা দেয়, কিন্তু এর মধ্যেই মার্টিন নিজেই গাড়ি চালিয়ে এই দুজনের ওপর তুলে দেওয়ার চেষ্টা করে। এখানে ট্রেনি যে তাকে থামানোর চেষ্টা করছিল, এবার মার্টিন নেমে তার ওপরই হামলা করে বসে এবং তার বন্দুক নেওয়ার চেষ্টা করে। যখন সে বন্দুক নিতে সফল হয়ে যায়, তখন সে ট্রেনি এবং রবার্ট দুজনকেই মারতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তার হুঁশ ফেরে। সে বুঝে যায় যে সে যা কিছু করছে এটা নিজে থেকে করছে না, ফাঙ্গাস তার মস্তিষ্ক কন্ট্রোল করে ফেলেছে এবং তাকে দিয়ে এসব করাচ্ছে। যদি সে বেঁচে থাকে তবে ফাঙ্গাসও তার সাথে বেঁচে থাকবে এবং এটা সবার জন্য বিপজ্জনক হয়ে যাবে। তাই সে নিজের স্যুটের এয়ার টিউবেই হামলা করে, তা ছিঁড়ে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই মারাও যায়। সে এমনটা এই জন্যই করেছিল যাতে তার সাথে ফাঙ্গাসও এখানেই মারা যায়। কয়েক ঘন্টা পর আমরা এই জায়গাতেই আর্মিকে দেখি, যারা এখানে এসে ফাঙ্গাসের নমুনাগুলো সংগ্রহ করে এবং এরপর এখানকার সব কিছু ধ্বংস করে দেয়, যাতে ফাঙ্গাস এখান থেকে আর ছড়াতে না পারে। এখন যে ফাঙ্গাসের নমুনা আর্মিরা নিয়ে এসেছিল, তাকে হাইলি সিকিউরড ফেসিলিটির ভেতর রাখা হয়। বছর পার হয়ে যায় এবং কারো কিছু মনেও থাকে না যে এর ভেতর এরা ফাঙ্গাসকে রেখেছিল। আর্মিরা ওই জায়গাটাকে লিজে দিয়ে দেয়, যেখানে নিচে একটি ফেসিলিটি তৈরি করা আছে, কিন্তু ওপরের দিকে কিছু কোম্পানির লোকেরা নিজেদের স্টোরেজ বানিয়ে নেয়। এই স্টোরেজ ইউনিট পাবলিকের ছিল। পাবলিকের যে অতিরিক্ত জিনিসপত্র ছিল, তারা কিছু টাকা দিয়ে সেই জিনিসগুলো এখানে রাখতে পারত। মানুষ তাদের দামি জিনিসপত্র এখানে রেখে যেত। এটা দেখে এখানে কাজ করা এক ব্যক্তি গ্রিফিনের মনে লোভ চলে আসে। সেই স্টোরেজ ইউনিট লুট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সমস্যাটা ছিল যে রাতের ডিউটি তার ছিল না, ট্র্যাভিস নামের এক ছেলের ছিল। সে ট্র্যাভিসকে নিজের সাথে মেলাতে চায়, কিন্তু ট্র্যাভিস মানা করছিল।
ট্র্যাভিসের দুর্বলতা ছিল যে সে যে কারো কথায় চলে আসত, তাই খুব জলদি গ্রিফিন তাকে নিজের কথায় নিয়ে আসে এবং ট্র্যাভিস রাজি হয়ে যায় যে রাতে সে এখানকার দরজা খুলে দেবে। এর মধ্যেই আমরা দেখি যে একটি বৃদ্ধ মহিলা যে এখানে এসেছিল নিজের জিনিসপত্র দেখতে, ট্র্যাভিস সে তার সাথে চলে যায় তাকে লিফট পর্যন্ত ছেড়ে দিতে। এখানে সে একটি অদ্ভুত বিপ শব্দ শুনতে পায়, যাকে সে ইগনোর করে দেয়। কিছুক্ষণ পর নিজের কাজ করতে করতে সে আবারও এই বিপের আওয়াজ শুনতে পায় এবং সে তার কো-ওয়ার্কার নাওমিকে ডাকে। নাওমি আপাতত এই আওয়াজ পায়নি, কিন্তু কিছুক্ষণ পর যখন আরেকটা বিপ হয় তখন নাওমিও এই বিপের আওয়াজ শুনতে পায়। এসবের পর সিন কাট হয়ে আমাদের রবার্টকে দেখানো হয়। সেই একই রবার্ট যে মুভির শুরুতে ওই ফাঙ্গাসওয়ালা সিনে ছিল। এখন সে বুড়ো হয়ে গেছে, রিটায়ারও হয়ে গেছে, কিন্তু এখনও সে সরকারের তরফ থেকে একটি কল রিসিভ করে এবং তাড়াতাড়ি গিয়ে নিজের একটি স্যাটেলাইট ফোন অন করে এবং নিজের পুরনো বেসে যোগাযোগ করার চেষ্টা করে। তার ফোন অ্যাবিগেল নামের একজন অফিসার ধরে, যে তাকে জানায় যে একটি অদ্ভুত স্টোরেজ ইউনিট থেকে টেম্পারেচার ব্রেকডাউনের অ্যালার্ট এসেছে। এটা শুনতেই রবার্ট ঘাবড়ে যায় এবং তাদের সবাইকে বলে, কতবার আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম যে ওই স্টোরেজ ইউনিটটা বারবার রিচেক করতে থাকবেন আর রিপেয়ারও করতে থাকবেন, কিন্তু আপনারা আমার কথা শুনেননি। নাওমি, যার সবকিছুর প্রতি খুব বেশি কৌতূহল ছিল, সে সিদ্ধান্ত নেয় যে আমরা দেওয়াল ভেঙে অন্য সাইডে যাব, আর সে রাজি করিয়ে নেয় দেওয়ালের অন্য পাশে যাওয়ার জন্য। এরা এখন ফাইবার দিয়ে তৈরি এই দেওয়ালটিকে ভাঙে এবং ছোট ছিদ্র দিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। সেখানে একটি অনেক বড় সিস্টেম লাগানো ছিল। এরা এখন ওই ছোট ছিদ্রটাকে বড় করে ভেতরে চলে আসে এবং খেয়াল করতে লাগে যে এটা কিসের সিস্টেম। এখানে তারা এই সিস্টেম অনুযায়ী ম্যাপও দেখতে পায় এবং ট্র্যাভিস বুঝে যায় যে এই জায়গাটা একসময় মিলিটারি স্টোরেজ ছিল। এখন নাওমি এই নকশাটার ছবি তুলে নেয় এবং এখান থেকে নাওমি এটাও জানতে পারে যে এই স্টোরেজ ইউনিটের নিচে পুরো বাংকার আছে, এবং এখন শুধু একটাই নয়, অনেকগুলো বাংকার আছে যাদের অনেক লেভেলও আছে, আর সে ওই সব লেভেলে যেতে চাইছিল। এটা শুনে ট্র্যাভিসের রাগ চলে আসে এবং সে এখান থেকে বাইরে চলে আসে। সে বলে, আমি যাব না। সে বলে যে আমি সব সময় সবার কথা মেনে এসেছি, এই জন্য সব সময় ফেসে যাই, কিন্তু এবার আমি তোমার কথা শুনব না। নাওমি বলে, ঠিক আছে, তাহলে আমি একাই চলে যাব। সে জানত যে এই ব্ল্যাকমেইলিংয়ের পর ট্র্যাভিস অবশ্যই তার সাথে যাবে, এবং এমনটাই হয়ও। এরা লিফটের সাহায্যে এখন এখানে সবার নিচে পৌঁছে যায় এবং সেখানে তারা একটি গোপন রুম দেখতে পায়, যার ভেতর থেকে মিলিটারি বাংকার শুরু হচ্ছিল। ভেতরে যেতেই কিছু সাইরেনও বেজে ওঠে এবং তারা চারদিকে দেখতে লাগে। এখানে তারা 1979 সালের সময়ের কিছু জিনিস দেখতে পায়, যেমন পুরনো স্যুট, পুরনো সরঞ্জাম, আর অবাক হয়ে তারা এই সব জিনিস দেখতে শুরু করে। সাথে এদের এখানে একটি ছোট দরজাও চোখে পড়ে, যা খুললে এরা বুঝতে পারে যে এটা নিচের বাংকারগুলোর লেভেলের জন্য, যা প্রায় 500 ফুট গভীর। এরা নিচেও চলে যায় এবং সেখানে এরা একটি সিক্রেট রুম পায়, যার সামনে ওয়ার্নিং লেখা ছিল যে একে খুলবে না, কিন্তু এরা খুলে দেয়। ভেতরে যাওয়ার পর এরা একটি চেম্বার দেখতে পায়, যার চারপাশ দিয়ে ঠান্ডা পানির পাইপ যাচ্ছিল এবং এখন ওই পাইপ লিক হচ্ছিল। এখানে এরা একটি অদ্ভুত জিনিস খেয়াল করে যে এখানে যতগুলো ইঁদুর ছিল সে সবগুলো বাজে ফাঙ্গাসে ঢাকা হয়ে গিয়েছিল এবং পাগল হয়ে গিয়েছিল। এরা নিজেদের মধ্যে মারামারি করছিল এবং কয়েকটির তো লেজও একে অপরের সাথে আটকে গিয়েছিল। এদের মধ্যে একটি ইঁদুর যেই ট্র্যাভিসের ওপর লাফ দিতে যাবে, তখন ট্র্যাভিস পিছিয়ে যায়। নাওমি ওই চেম্বারের ভেতর দেখে সেখানে চারদিকে ফাঙ্গাস আর ফাঙ্গাস ছড়িয়ে পড়েছিল। দরজার বাইরেও ফাঙ্গাস ছিল। সে ফাঙ্গাসটাকে স্পর্শ করতে যাবে, তখন ট্র্যাভিস তাকে সাথে সাথে মানা করে দেয়। নাওমি শুধু ওই দরজার কাছেই হাত নিয়েছিল, তাতেই নাওমির হাত জ্বলতে শুরু করেছিল, ঠিক যেন ওই দরজাটা কোনো জ্বলন্ত অঙ্গারার মতো দাউজাউ করছে। সে যখন এই কথা ট্র্যাভিসকে জানায়, তখন ট্র্যাভিস বুঝে যায় যে এই জায়গাটা বিপদমুক্ত নয়, এবং সে সাথে সাথে এখান থেকে বাইরে বের হওয়ার কথা বলে। স্টোরেজ ইউনিটের বাইরে আমাদের এক লোককে দেখানো হয়। জানা যায় যে সে নাওমির এক্স হাজব্যান্ড, যে বারবার তাকে কলও করছিল। এই সময় সে তাকে বলে যে আমি তোমার স্টোরেজ ইউনিটের বাইরে, প্লিজ আমার সাথে এসে দেখা করো। সে এই সময় অনেক বেশি ঘাবড়ানো অবস্থায় ছিল, যেন সে কোনো খুন করে ফেলেছে। সে তাড়াতাড়ি গিয়ে গাড়ির ডিকি খোলে এবং আমরা জানতে পারি যে সে শুধু একটা বিড়ালকে মেরেছিল, সেটাও ভুল করে, কিন্তু এখন ওই বিড়ালটা পুনরায় জীবিত হয়ে গিয়েছিল, তার মুখের অর্ধেকটা ফাঙ্গাস খেয়ে নিয়েছিল, এবং সেটা হঠাৎ করে ওই লোকটার উপর হামলা করতে যাবে, ঠিক তখন লোকটা পিছিয়ে যায় এবং তার এমন অবস্থা দেখে ভয়ও পেয়ে যায়। এসব করার পর ওই ফাঙ্গাসওয়ালা বিড়ালটি বমি করে এবং এরপর একটি টাওয়ারে উঠে যায়, যার পর তার পুরো শরীর ফেটে যায়, যেখান থেকে রক্ত এবং ফাঙ্গাস বের হয়। এবার সেটাই লোকটার উপরও পড়ে যায় এবং এই লোকটাও ওই ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়ে যায় এবং ওই সময়েই ফাঙ্গাসের মতো বমি করতে শুরু করে, কারণ ফাঙ্গাস 1 মিনিটেই তার শরীরের ভেতর প্রবেশ করে নিয়েছিল। এখন ফাঙ্গাস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। যে জায়গায় ওই বিড়ালটা বমি করেছিল সেখানে একটি হরিণও ছিল এবং ওই হরিণটাও এখন সংক্রমিত হয়ে গিয়েছিল। অন্যদিকে ফাঙ্গাস মাইকের মস্তিষ্কের ওপর পুরো নিয়ন্ত্রণ পেয়ে গিয়েছিল এবং সে তার মস্তিষ্ককে অর্ডার দিয়ে দেয় পুনরায় তার স্ত্রী অর্থাৎ নাওমিকে খোঁজার। এবার ওদিকে ফ্যাসিলিটির ভেতর আমাদের দেখানো হয় যে ওই হরিণটা যে সংক্রমিত হয়ে গিয়েছিল সে এখন নিজেই লিফট অপারেট করে লিফটের ভেতর যাচ্ছিল। নাওমি আর ট্র্যাভিস, যারা এইমাত্র বাইরে বেরিয়েছিল, এই সব দৃশ্য দেখে অবাক হয়ে পড়ে।
যাই হোক, এখন তারা এই মিলিটারি স্টোরেজ সম্পর্কে রিসার্চ করছিল যাতে জানতে পারে এখানে কি হচ্ছে। আর এই কথাটাই আমাদের জানানোর জন্য মুভি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা জানতে পারি যে গত কয়েক ঘন্টায় কি হয়েছে। আসলে একটি তেলাপোকা ওই ফাঙ্গাসের কন্টেনারের ভেতর ঢুকে যায়। ফাঙ্গাস সবার আগে তাকে সংক্রমিত করে এবং সে যখন ওই কন্টেনার থেকে বাইরে বের হয় তখন ওই তেলাপোকাটিকে একটি ইঁদুর ধরার চেষ্টা করে, যার ফলে ওই ইঁদুরটিও সংক্রমিত হয়ে যায়। তারপর ওই ইঁদুরের কারণে অন্য ইঁদুরগুলো সংক্রমিত হয়। অন্যদিকে ওই তেলাপোকাটি ভেন্টের সাহায্যে বাইরে রাস্তায় বেরিয়ে আসে। সেখান দিয়েই মাইকের গাড়ি পার হচ্ছিল। তেলাপোকাটি মাইকের গাড়ির নিচে পিষ্ট হয়ে যায় এবং ওই ফাঙ্গাস এবার তার টায়ার দিয়ে প্রবেশ করতে করতে তার গাড়ির ভেতর চলে যায়। আর গাড়ির ভেতর একটি মরা বিড়াল ছিল যা তার ভুলে মারা গিয়েছিল। ওই ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হতেই সেটি পুনরায় জীবিত হয়ে যায় এবং তারপর যা কিছু হলো সেটা তো আমাদের সামনেই আছে। সিন পুনরায় বর্তমানে ফিরে আসে। আমরা দেখি যে ট্র্যাভিস আর নাওমি তাড়াতাড়ি লবির দিকে দৌড়ায়। তখন তারা দেখে যে ওই সংক্রমিত হওয়া হরিণটি লবির ভেতর চলে এসেছিল। হরিণটিও তাদের এখানে থাকাটা অনুভব করে নেয় এবং দ্রুত পেছনে তাকিয়ে তাদের ওপর ফাঙ্গাসওয়ালা বমি করার চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় নাওমি ট্র্যাভিসকে পেছনে টেনে নেয় এবং এবারও সৌভাগ্যবশত এরা ফাঙ্গাস থেকে বেঁচে যায়। যাই হোক, এরপর হরিণটা নিচে পড়ে ছটফট করতে থাকে এবং তারপর তার বডি ফেটে যায়। তার শিং গিয়ে একটি দেওয়ালের ভেতর গেঁথে যায়। আর এসবের মধ্যেই ট্র্যাভিস আর নাওমির সামনে মাইকও চলে আসে, যে পুরোপুরি ওই ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়ে গিয়েছিল এবং এখন একটি জম্বির চেয়ে কম লাগছিল না। এখানে সে একটি বন্দুক বের করে নেয় এবং হাসতে হাসতে নাওমিকে বলে, তুমি আমার কথা শুনছিলে না তো? তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি তোমার বিড়ালকে মেরে দিয়েছি। সে পাগলের মতো হাসছিল, অদ্ভুত কথা বলছিল, বন্দুক তাক করে এদের দুজনের দিকে। সে এবার এদের বলে, চলো তোমাদের মুখ খোলো, আমাকে তোমাদের মুখে বমি করতে হবে। এটা আসলে সে বলছিল না, ফাঙ্গাস তাকে দিয়ে বলাচ্ছিল। এরপর নাওমি আর ট্র্যাভিস দুজনই ভয় পেয়ে যায় এবং এখান থেকে স্টোরেজ এরিয়ার দিকে দৌড়ায়। মাইক ক্রমাগত তাদের ওপর ফায়ার করতে থাকে এবং ফায়ারের আওয়াজে ওই বৃদ্ধ মহিলা যে মুভির শুরুতে এই স্টোরেজ এরিয়ার ভেতর এসেছিল সেও জেগে যায়। নাওমি আর ট্র্যাভিস মাইকের থেকে বাঁচার জন্য একটি স্টোরেজ ইউনিটের ভেতর চলে যায়, কিন্তু তারা শাটার পুরো বন্ধ করার আগেই মাইক সেখানে চলে আসে। এরা একেবারে স্থির হয়ে যায়, শব্দ করে না যাতে মাইক তাদের দেখতে না পায়। কিন্তু ভুল করে ট্র্যাভিসের পা কোনো কিছুর ওপর লেগে যায়, যার ফলে সেখানে শব্দ হয়ে যায়। মাইক তাদের এখানে থাকার কথা বুঝে যায় এবং সে যখন শাটারটি ওপরের দিকে তুলতে যাবে তখন এরা জোর করে শাটার বন্ধ করে দেয় এবং মাইকের হাত কেটে যায়। এখানে নাওমি, যে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল, সে এমার্জেন্সি নম্বরে কল করে এবং এই কলের কথা অন্য জায়গায় অ্যাবিগেলও জানতে পারে। অ্যাবিগেল দ্রুত বিষয়টা রবার্টকে জানায়, যে এ সময় এয়ারপোর্টে ল্যান্ড করেছিল। তাকে রিসিভ করার জন্য তার বছরের পুরনো সঙ্গী এখানে এসেছিল, যার কাছ থেকে তার কিছু জিনিসও নেওয়ার ছিল। যাই হোক, অ্যাবিগেল তাকে জানায় যে ওই স্টোরেজ ইউনিট থেকে কেউ এমার্জেন্সি নম্বরে যোগাযোগ করতে চাইছে এবং আমি তাদের লাইন আপনার সাথে কানেক্ট করে দিচ্ছি যাতে আপনি তাদের সাথে কথা বলে গাইড করতে পারেন। এরপর নাওমি এবং রবার্ট একে অপরের সাথে কথা বলে। রবার্টকে আগে থেকেই ফাঙ্গাসের ব্যাপারে জানা ছিল। সে এখানে নাওমিকে বেশ কয়েকটি প্রশ্ন করে। নাওমি ওই সব কিছুর জবাব দেয় এবং তারপর রবার্ট তাদের জানায় যে এই ফাঙ্গাসটি খুব বেশি বিপজ্জনক। এটি মস্তিষ্কের ওপর হামলা করে এবং যে কোনো মানুষকে জম্বি বানিয়ে দেয়। এই সময় সে তাদের বলে যে রিল্যাক্স থাকো এবং কিছু করার দরকার নেই, শীঘ্রই আমি তোমাদের বাঁচানোর জন্য আসছি। আর সবচেয়ে জরুরি কথা, যে কোনোভাবে ওই ফাঙ্গাসের সংস্পর্শে আসা থেকে তোমাদের বাঁচতে হবে। এতক্ষণের মধ্যেই ট্র্যাভিসের জন্য আরও একটি বিপদ চলে আসে। তার সকালের সেই সহকর্মী যে সন্ধ্যায় এই স্টোরেজ ইউনিটে চুরি করার প্ল্যান করেছিল, সে তার সঙ্গীদের সাথে এখানে পৌঁছে যায়। এখানকার দরজা আগে থেকেই খোলা ছিল। ওই ছেলেটা যখন ভেতরে আসে তখন হরিণের ফাটা বডি দেখে তার খুব বেশি বমি ভাব বা গা গুলিয়ে আসে। এরা এখানকার মাইকের মাধ্যমে ট্র্যাভিসের সাথে যোগাযোগ করার চেষ্টাও করে, কিন্তু ট্র্যাভিস যখন কিছু বলে না তখন ওই লোকটা বলে, আমি তোমাকে দেখে নেব, তুমি কথা দিয়েছিলে আমার সাথ দেবে আর তুমি এমনটা করছো না, এই সব কিছুর প্রতিশোধ আমি তোমার কাছ থেকে নিয়েই ছাড়ব। যাই হোক, সে তার লোকদের একটি এমন স্টোরেজ ইউনিটে পাঠায় যেখানে কাল সকালেই দামি দামি টিভি এনে রাখা হয়েছিল এবং ওই লোকেরা সব টিভি চুরি করতে লাগে। অন্যদিকে আমরা রবার্ট এবং ট্রেনিকে দেখি। এরা কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য ট্রেনির বাড়িতে গিয়েছিল, যেখানে কেউ এদের বন্দুকের জোরে আটকে দেয়, কিন্তু জানা যায় যে এ আসলে রবার্টের সঙ্গী ট্রেনিরই ছেলে। যাই হোক, এখন রবার্টকে মিশনের জন্য বের হতে হতো এবং ট্রেনি তাকে একাই যেতে বলে, কারণ এখন সে বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং এই সমস্ত জিনিস সে হ্যান্ডেল করতে পারবে না। সে তাকে জড়িয়ে ধরে গুডলাকও বলে এবং এরই মধ্যে রবার্টের কাছে পুনরায় অ্যাবিগেলের কল চলে আসে। অ্যাবিগেল জানায় যে ওখানে বৃষ্টি হতে চলেছে এবং এই কথায় রবার্ট খুব বেশি আতঙ্কিত হয়ে যায় আর বলে যে পানি দিয়েই ওই ফাঙ্গাস খুব দ্রুত বেড়ে যায়। আর সবচেয়ে জরুরি কথা, আমি নাওমির কাছ থেকে জানতে পেরেছি যে ওখানে কিছু লোক সংক্রমিত হয়ে গেছে। এখন তারা কারা কারা তাদের খোঁজ লাগাতে হবে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে। আর সংক্রমিত মানুষের খোঁজ লাগানো খুব সহজ। তার টেম্পারেচার বেড়ে 1000 ডিগ্রি পর্যন্ত চলে যায়, এমনকি তার বডি ফেটে যাওয়ার মতো হয়ে যায়।
এখানে ট্র্যাভিস এবং নাওমি রবার্টের কথা না মেনে স্টোরেজ ইউনিট থেকে বাইরে আসে এবং তারা দেখে যে মাইক যে জম্বি হয়ে গিয়েছিল সে এখানে থাকা সব লুটেরাদের ওপর ওই ফাঙ্গাসওয়ালা বমি করে দেয় এবং সবাইকে সংক্রমিত করে দেয়। এরপর মাইকের নজর এদের দুজনের ওপর পড়ে যায়। সে এদের দিকেও দৌড়াতে যাবে, কিন্তু সে এদের পর্যন্ত পৌঁছানোর আগেই ওই বৃদ্ধ মহিলাটি তার ওপর গুলি চালিয়ে দেয় এবং তার বডি আগের সব সংক্রমিত হওয়া লোকদের মতো ফেটে যায়। এখানে ট্র্যাভিস ওই বৃদ্ধ মহিলাকে কিছু বলে না এবং তাকে সিঁড়ির দিকে পাঠিয়ে দেয়, কারণ ওখানে বেশি বিপদ ছিল আর লিফটের আশেপাশে তো সব জায়গায় ফাঙ্গাস ছড়িয়েই পড়েছিল। এবার গ্রিফিন ট্র্যাভিসের সামনে এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয় এবং তাকে একটি স্টোরেজ ইউনিটের দরজা খুলতে বলে, যার ভেতর তার বাকি সঙ্গীরা বন্দী ছিল। ট্র্যাভিস ওই ইউনিটটা খুলতে চাইছিল না, কারণ সে জানত যে ওই সব লোকদের উপর মাইক বমি করে দিয়েছিল এবং তারা সংক্রমিত হয়ে গেছে, তাই সে নিজেই ওই ইউনিটটা বন্ধ করেছিল। কিন্তু গ্রিফিন তার কথা শোনে না এবং জোর করে তাকে এসব করতে বলে। ট্র্যাভিস যে কোনোভাবে ওই স্টোরেজ ইউনিটটা খুলতে রাজি হচ্ছিল না। তখন গ্রিফিন তার উপর গুলিও চালিয়ে দেয়। সে তাকে মেরেই ফেলবে, তার আগেই ট্র্যাভিস জোর করে ওই ইউনিটটা খোলার জন্য নিচে বসে। কিন্তু ঠিক সময়ে এখানে নাওমি তাকে রেস্কিউ করার জন্য চলে আসে। একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে সে গ্রিফিনের চোখে ধোঁয়া ছুড়ে দিয়ে ট্র্যাভিসকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এবার গ্রিফিন এগিয়ে গিয়ে নিজেই ওই ইউনিটের দরজা খুলে নেয় এবং নিজের সঙ্গীদের জম্বি হয়ে যেতে দেখে সে পাগলই হয়ে যায়। তার দ্বিতীয় সঙ্গী, যে সংক্রমিত ছিল না, সে যখন এখান থেকে পালানোর চেষ্টা করে তখন সে নিজেও ফাঙ্গাসের ওপর পড়ে যায় এবং এভাবে সেও সংক্রমিত হয়ে যায়। গ্রিফিনের সঙ্গী, যে তার খুব প্রিয় ছিল, সে তাকে দেখছিল, সে তাকে নিজের সাথে নিয়ে যেতে চাইছিল, কিন্তু গ্রিফিনের সামনেই তার মাথা 4 টুকরো হয়ে ফেটে যায় এবং মস্তিষ্কের টুকরোগুলো জায়গায় জায়গায় গিয়ে পড়ে, আর গ্রিফিন ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। এতক্ষণে আমাদের দেখানো হয় যে ট্র্যাভিস আর নাওমি এই বিল্ডিং থেকে বাইরে বের হতে সফল হয়ে গিয়েছিল। তারা তো এখান থেকে পালাতে চাইছিল, কিন্তু এখানে রবার্ট তাদের আটকে দেয়, কারণ রবার্ট এখন বুড়ো হয়ে গিয়েছিল এবং তার যে কাজটাই করানো ছিল সেটা এদের দুজনের মাধ্যমেই করানো ছিল। সে এদের দুজনকে স্যুট দেয় ফাঙ্গাসের হাত থেকে বাঁচার জন্য এবং সাথে একটি বোমা দেয়, যা এদের ওই কন্টেনারের কাছে লাগাতে হতো যেখানে ফাঙ্গাস ছিল। কন্টেনারের মাধ্যমে এই পুরো এলাকা ব্লাস্ট হয়ে যেত, অনেক লোক মারা যেত, আর এমনটা ট্র্যাভিস করতে চাইছিল না। কিন্তু রবার্ট জানায় যে এই বিস্ফোরণ মাটির নিচেই থাকবে এবং শুধুমাত্র ওই ফাঙ্গাসকে ধ্বংস করবে। রবার্ট তাদের গাইড করে যে এই বোমা না লাগানো হলে দুনিয়াতে কিভাবে মানুষের জায়গায় শুধু জম্বিদের রাজত্ব হবে, এটা তো তারা নিজেদের চোখেই দেখে নিয়েছিল। তাই মানুষের মঙ্গলের জন্য তারা এই মিশনের অংশ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। নিচের পুরো এলাকাটা তো এরা আগেই দেখে নিয়েছিল, মিশন অতটাও ইম্পসিবল ছিল না। এদের ভেতরে যেতেই রবার্ট এখানকার সমস্ত দরজা বন্ধ করে দেয়, যাতে ভেতর থেকে কোনো সংক্রমিত মানুষ বাইরে যেতে না পারে। আর এরপর এখানে পার্ক করার সমস্ত গাড়ির টায়ারও পাংচার করে দেয়, যাতে যদি কোনো একটা মানুষ বিল্ডিং থেকে বাইরে বেরিয়েও আসে তাহলে সে এই গাড়িগুলো নিয়ে বেশি দূর পর্যন্ত না যেতে পারে। এ সময় আমাদের দেখানো হয় যে অ্যাবিগেল স্যাটেলাইট থেকে এদের সবার ওপর নজর রেখেছিল। সে রবার্টকে জানায় যে একজন সংক্রমিত মানুষ তার কাছাকাছি আসছে। রবার্ট তাড়াতাড়ি তাকে গুলি করে দেয় এবং ওই মানুষটি ফেটে যায়। এই সময় রবার্টের নিজেরও কোমরে খুব বেশি ব্যথা হয়ে গিয়েছিল, সে নিচে পড়ে গিয়েছিল, সে নিজেকে ওঠানোর সাহসও করতে পারছিল না। তার ওপর ফেটে যাওয়া লোকটার বডির ফাঙ্গাস যে কোনো সময় তার কাছে পৌঁছতে পারত, তাই সে আশেপাশে পড়ে থাকা সমস্ত বাইকগুলোর ওপর শ্যুট করে দেয় এবং সেখানে আগুন লাগিয়ে দেয়, যার ফলে সমস্ত ফাঙ্গাসও পুড়ে যায়। এখানে এখন আবারও ট্র্যাভিস এবং নাওমিকে আমাদের দেখানো হয়, যারা ওই ফাঙ্গাসওয়ালা চেম্বার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানে গিয়ে তারা দেখল যে ফাঙ্গাস যা আগে শুধু কিছু দরজাতেই ছিল তা পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। এরা সেখানে যখন বোমা সেট করতে লাগে তখন তারা বুঝতে পারে যে রবার্ট বোমার টাইমার আগেই সেট করে দিয়েছিল এবং এখন শুধু কয়েক মিনিটই বাকি ছিল এই বোমাটি ব্লাস্ট হতে। এতক্ষণে তো এরা এই ফ্যাসিলিটি থেকে বাইরেও পালাতে পারত না। মরার ভয়ে এদের শরীরে কোনো এলিয়েনের মতো এনার্জি চলে আসে এবং এরা এত দ্রুত দৌড়ায় যে কেউ ভাবতেও পারে না। যেভাবে এরা দৌড়াচ্ছিল, আশা তো ছিল যে এরা টাইম শেষ হওয়ার আগেই বাইরে বেরিয়ে আসবে, কিন্তু টাইমারে কিছু গন্ডগোল হয়ে যায় এবং 3-4 মিনিট এভাবেই শেষ হয়ে যায়। কিন্তু এই সময় রবার্টের সামনে আরও এক জম্বি হওয়া মানুষ চলে এসেছিল। এর আগে যে রবার্ট তাকে মারত, মেরি অর্থাৎ ওই বৃদ্ধ মহিলাটি এসে তাকে মেরে দেয়। অন্যদিকে ভেতরে ট্র্যাভিস এবং নাওমির সামনে গ্রিফিনের সঙ্গী অর্থাৎ ওই সংক্রমিত মেয়েটি চলে আসে, যার হাত থেকে নিস্তার পেতে পেতে এরা রাস্তা বদলে নেয়। এবং এখানে গ্রিফিনের সামনেও তার নিজেরই সঙ্গী জম্বি হয়ে বেঁচে ওঠে এবং কথা বলতে শুরু করে দেয়। গ্রিফিন এত ভয় পেয়ে যায় যে সে তাকে শ্যুট করে দেয় এবং তার বডি পুনরায় ফেটে যায়। যাই হোক, এখন এরা এই বিল্ডিং থেকে বাইরে বের হতে সফল হয়ে যায় এবং সবার আগে বাইরে বেরিয়ে এরা রবার্টকে তোলে। নাওমি, ট্র্যাভিস এবং রবার্ট এখান থেকে এগোতেই পেছনে একটি বিশাল বড় ব্লাস্ট হয়ে যায় এবং এরা ওই ব্লাস্ট থেকে বেঁচে বেরিয়ে আসে। অ্যাবিগেল স্যাটেলাইট থেকে দেখে যে সেখানে এখন আর কোনো রেড সিগন্যাল বাকি ছিল না, অর্থাৎ ফাঙ্গাসের সমস্ত বিপদ আজ শেষ হয়ে গিয়েছিল এবং রবার্ট জীবনের শেষ সময় পর্যন্ত নিজের মিশন পূর্ণ করেছিল। পরের সিনে আমরা রবার্টকে হাসপাতালে অ্যাডমিট দেখি,
যেখানে অ্যাবিগেল তার সাথে দেখা করতে আসে। সে তাকে ধন্যবাদ জানায়, কারণ রবার্টই তাকে তার প্রথম দায়িত্ব মনে করিয়ে দিয়েছিল। অন্যদিকে এখন আমাদের ট্র্যাভিস এবং নাওমিকে দেখানো হয়, যারা এখন বন্ধু হয়ে গেছে। নাওমি তাকে তার মেয়েদের সাথেও মেলায়, এবং এভাবেই এই লোকদের খুশি এবং আরও একটি নতুন জীবনের দিকে এগিয়ে যাওয়া দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়।